তন্নির মোবাইল ট্র্যাক করার পর মেয়েটার লোকেশন পাওয়া না গেলেও জানা যায় লাস্ট লোকেশন। এরপর কোথায় কোথায় গিয়েছিল সেটাও জানা যায়। অদ্ভুত বিষয় হলো তন্নির ভার্সিটির আশেপাশের এলাকা জুড়েই বেশ কয়েক ঘন্টা ঘুরতে দেখা গেছে। এরপর ভার্সিটির কাছেই মোবাইল বন্ধ হয়ে যায়। ইন্সপেক্টর প্রত্যয় এরপর তন্নি কোথায় কোথায় গেছে সেই রাস্তা সিসিটিভি ফুটেজও কালেক্ট করে ফেলে। অবাক করা বিষয় হলো তন্নির লোকেশন সেই জায়গাগুলোতে দেখালেও সশরীরে তাকে দেখা যায়নি। ফুটেজগুলো ঘুরে ফিরে বারবার দেখা হয়, কোথাও কোনো তথ্য নেই যেন। এরপর হুট করেই প্রত্যয় ফুটেজ দেখতে দেখতে বলে ওঠে পজ। ল্যাপটপ হাতে রাখা ছেলেটা চট করে থামলো। প্রত্যয় বলে উঠল স্ক্রিনে থাকা মিনি মাইক্রোটাতে জুম করতে। ছেলেটা তাই করলো। একটু খেয়াল করতেই দেখলো গাড়িটা সকল ফুটেজেই দেখা গেছে। এরপর তন্নির মোবাইলের লোকেশন ও সেই মাইক্রোটার আসা যাওয়ার টাইমিং মিলিয়ে ধারণা করে ফেলে এই গাড়িতেই তন্নি ছিল। আরও সিসিটিভি ফুটেজ চেক করতেই একটা ক্যামেরায় দূর থেকে ধরা পড়ে ঘটনাটা। দুপুরের পর ভার্সিটির রাস্তা থেকে ওই গাড়িতে করেই তন্নিকে তুলে নিয়ে যাওয়াটা। রাস্তার পাশ ঘেঁষেই হাঁটছিল তন্নি। হঠাৎই ওকে কাছাকাছি এসে গাড়িটা থামে। হুড়মুড় করে নেমে আসে ৩-৪ জন ছেলে। তৎক্ষণাৎ গাড়িতে তুলে নেয় মেয়েটাকে। ভিডিও দেখেই হতভম্ব আরহান। দপদপ করতে থাকা মাথার চুল টেনে ধরে তখনই। প্রত্যয় গাড়িটার নাম্বার নিয়ে ততক্ষণে খোঁজ শুরু করে দেয়। তবে সময় পেরিলেও কোনো প্রকার কোনো আপডেট পাওয়া যায় না। এরপর হঠাৎই অনিকের নাম্বারে একটা ফোন কল আসে, কথার কল। তন্নির কথা সে জানতে চায়। তাকে জানায় তনুজা আপুর থেকেই নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করছে। সবটা শুনে তন্নির ব্যাপারে। এরপর একটা নাম্বার দিয়ে বলে এই নাম্বারে ট্র্যাক করে লোকেশন জানার ব্যবস্থা করুন ভাইয়া, আমার মনে হচ্ছে ওদের কাছেই তন্নি আছে। হলো তাই। কথার দেওয়া নাম্বারটা ট্র্যাক করে প্রায় একই তথ্য পায়। লোকেশন বলে তন্নির ভার্সিটিতেই। তৎক্ষণাৎ তারা পৌঁছায় সেখানে। লোকেশন বলে ভার্সিটির পেছনের দিকে। ছোট বড় জঙ্গলি গাছ পেরিয়ে সেদিকেই যায়। অনেক নাম ধরে ডাকতেও থাকে তন্নি বলে। ঠিক তখনই হুড়মুড় করে কয়েকটা ছেলের পায়ের শব্দ ও কথোপকথন ভেসে আসে। নেশাকৃত ছেলেগুলো তাদের আশা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ব্যাপারটা বুঝতে পেরেই প্রত্যয়ও দৌড় দেয় তাদের ধরতে। দৌড় দেয় আরহানও। পেছনে দৌড় দেয় অনিক ও তাদের সাথে থাকা ৩ জন কনস্টেবলও ছেলেগুলোকে ধরার চেষ্টা। কিন্তু আরহান সবাই দৌড়ে গেলেও আচমকা ওর পা দুটো স্থির হয়ে গেল। পা দুটো সেকেন্ডে যা দেখে স্থির হলো তা ভালোভাবে দেখতেই ফের ঘাড় ঘুরিয়ে নিল। চমকে উঠল আরহান। বিধ্বস্ত অবস্থায় উন্মুক্ত শরীরে তন্নিকে এক নজর দেখেই যেন হৃদস্পন্দন থেমে গেল ছেলেটার। এলোমেলো মস্তিষ্ক। কিছু না ভেবে তৎক্ষণাৎ ও ছুটে গিয়ে হামলে পড়ল তন্নির কাছে। পাশেই পড়ে থাকা ওড়নাটা দিয়ে কোনো রকমে মুড়িয়ে নিল মেয়েটাকে, টেনে নিল বুকে। চেঁচিয়ে ডেকে উঠল তানহিয়াত বলে। তন্নির নিস্তেজ শরীরটা কোলে তুলে যেন বুকের মধ্যে ঢুকিয়ে নিতে চাইল আরহান। হসপিটালে নেবার জন্য কোনো রকমে ডেকে উঠল অনিককে। ভাইয়া গাড়ি স্টার্ট করো বলে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আরহান। ততক্ষণে প্রত্যয় তাদের মাঝে একটা ছেলেকে ধরে ফেললো। মেরে নিস্তেজও করে ফেলেছে। ২ জন কনস্টেবলকে বলে থানায় নিয়ে যেতে। পরে থানায় ফিরে সে ব্যাপারটা দেখবে। এরপর একজনকে সাথে নিয়ে সে ছুটলো আরহান আর অনিকের সাথে। তন্নির নিস্তেজ শরীরটা গুটিয়ে বুকে জড়িয়ে নিল আরহান। থেকে থেকে ভেঙে আসা কণ্ঠে ডেকে উঠল তানহিয়া, এই তানহিয়া চোখ খোলো, তাকাও আমার দিকে। চোখ খোলে না তন্নি, দেয় না সাড়া। ততক্ষণে কারোরই বুঝতে বাকি নেই মেয়েটার সাথে ঠিক কি ঘটেছে। তবুও নিজেকে সামলে সান্ত্বনা দিয়েছিল এসব কিছু না বলে। কিন্তু হসপিটালে আনার পর যখন জানলো মেয়েটা গ্যাংরেপড, তখনই যেন ভেতর ভেতর ভেঙে পড়ল আরহান। আরহান কারোর ডাকে ধ্যান ভাঙল আরহানের। মাথা তুলে চাইল। সামনে দাঁড়িয়ে আছে অনিক। বসে বসে রাতের ঘটনাগুলোই মানুষ পটে ভেসে উঠছিল তার। বারবার তন্নির সেই বিধ্বস্ত অবস্থা চোখে ভাসছিল। প্রথমবারের মতন মেয়েটাকে যখন ওই অবস্থায় বুকে টেনে নিয়েছিল তখন যেন ভেঙে চুরে এক হয়ে গিয়েছিল হৃৎপিণ্ড। মাথা ভার হয়ে আছে আরহানের। ঘুমানো বাধ্যতামূলক হলেও চোখ তার অনিদ্রায়। রক্ত লাল হয়ে আছে তখনও। তখন সকাল হয়ে গেছে। আরহান তাকাতেই অনিক ফের বলল, রাত থেকে এভাবে বসে আছিস, শরীর খারাপ করবে তো। বরাবরের মতোই নিশ্চুপ আরহান। তন্নির জ্ঞান ফেরে সকালের দিকেই। তখন ঘড়ির কাঁটা বোধ হয় ৯টার ঘরে। সাথে থাকা নার্স ওকে নড়ে চড়ে উঠতে দেখে এগিয়ে আসে। তন্নির চোখ দুটো তখন শূন্য দৃষ্টিতে। এরপর মুখ ফুটে কিছু বলতে চায়, এদিক ওদিক দৃষ্টি ফেলে বোধ হয় বোঝার চেষ্টা করলো সে কোথায়। ততক্ষণে কেবিনে থাকা নার্স বেরিয়ে গেছে ডাক্তার ডাকতে। খুব অল্প সময়ের ব্যবধানে ফিরেও আসে। সাথে আসে সেই ডাক্তার, অনিকের কলিগ ও ভালো বন্ধু লিজা। কাছে এসে চেকআপের উদ্দেশ্যে গায়ে হাত রাখে। তখনই চমকে উঠে শোয়া অবস্থাতেই সরে যায় তন্নি। ভেঙে যাওয়া গলার স্বরে বলতে লাগে, আমি ছোবেন না আমায়। শরীরের ব্যথা উপেক্ষা করেই উঠে গুটিয়ে যেতে চায়। ডাক্তার ওকে শান্ত করার চেষ্টায় থাকে। নানান কথায় ভুলিয়ে রাখতে চায়। সে যে এখন নিরাপদে সেটাও বোঝাতে চায়। কোনো কথাই কানে তুলতে চায় না তন্নি। তন্নি চেঁচিয়ে ওঠে, আমি বাসায় যাব, প্লিজ আমাকে যেতে দিন।
ডাক্তার বলে, তন্নি শান্ত হও, দেখো এখানে কেউ নেই, আমাকে ছোবেন না, ছাড়ুন বলছি আমাকে। অভিক কোথায়? আপনি আমাকে বাঁচান অভিক। তন্নির চিৎকার শুনে ছুটে আসে অনিক। মেয়েটাকে ডেকে উঠে বলল, তন্নি বোন আমার, দেখ ভাইয়া আছি তো, ভয় পাস কেন? তাকে দেখে তন্নি আরও যেন উত্তেজিত হয়ে উঠল, চিৎকারের মাত্রা বৃদ্ধি পেল। লিজা তাতে রেগেই গেল অনিকের ওপর। তাকে ঠেলে কেবিন থেকে বের করতে করতে বলল, তুমি কি পাগল হয়েছো অনিক? জানোই তো এই সময়টা অনেক সেন্সিটিভ, কোনো ছেলে মানুষকেই ও সহ্য করতে পারবে না, আর তুমি কি না এখনই বেরিয়ে যাও বলছি। ঠেলেই তাকে বের করে দেয়। এরপর তন্নিকে শান্ত করতে এগিয়ে আসে, আশ্বাস দেয়, বোঝায় ওকে, তন্নি দেখো আমাকে, আমি কিছু করছি না তোমাকে, তাকাও। কিছুটা শান্ত হয়ে আসে এবার তন্নি। খিচে রাখা চোখ ধীরে ধীরে মেলে তাকাতে যায়। মেয়ের অবয়ব যখন স্পষ্ট হয় তখনই চুপ করে যায় মেয়েটা। লিজা এবার এগিয়ে আসে, ওকে বোঝায় ও এখন নিরাপদে আছে, তবুও পরিচিত মুখ দেখা না পর্যন্ত যেন শান্ত হতে চাইল না। লিজা চাইল না পরিচিত মুখ হিসাবে ছেলে কাউকে দেখুক তন্নি, তাতে সমস্যা আরও গুরুতর হবার সম্ভাবনা আছে। সায়রা বেগম মেয়ের এমন অবস্থা দেখেই নিজেই ভেঙে পড়বেন, তাই তনুজাকে আনা হলো তন্নির কাছে। বোনকে দেখে তন্নি আর স্থির রইল না, কেঁদে উঠল শব্দ করেই। ভেঙে যাওয়া কান্নারত অবস্থায়, আমাকে আমাকে ওরা খুব কষ্ট দিয়েছে আপা, খুব। আমি পারিনি ওদের থেকে নিজেকে ছাড়াতে, পারিনি নিজেকে রক্ষা করতে, আমাকে নষ্ট করে দিয়েছে। এখানে 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 ছুঁয়েছে বলেই হাত দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশ দেখাতে লাগলো। তনুজার চোখে পানি, তবুও সান্ত্বনা দেবার বৃথা চেষ্টায় স্থির করতে চায় মেয়েটাকে। তন্নির সাথে ঘটা কথাটা শুনেই কথা হসপিটালে আসে। ওকে দেখে শান্ত স্থির আরহান ক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই। ছেলেটার এক কথা, এই মেয়েটাই তানহিয়াতের এই অবস্থা করেছে। অনেক শান্ত করতে চাইল, কিন্তু কোনো কথাই শুনতে নারাজ আরহান। তন্নির জ্ঞান ফিরেছে জেনে প্রত্যয় থানা থেকে হসপিটালে আসে। তখন কথাকে নিয়ে আরহান এমন বলায় জানতে চায় বিষয়টা। আরহান বলে ওঠে, এই মেয়েটাই তানহিয়াতের এমন অবস্থার জন্য দায়ী, নয়তো এই মেয়েটা বলল কি করে তানহিয়াতকে ওই ছেলেগুলো নিয়েছে। কথাটা ভাবার মতন, পুলিশের ভাবনায় আরহানের কথাটা ফেলতে পারে না প্রত্যয়। এই মেয়েটাই ওই ছেলেগুলোর মধ্যে একজনের নাম্বার দিয়েছিল, আর সেই নাম্বার ট্র্যাক করেই তন্নিকে পাওয়া গেছে। আর ভাবল না প্রত্যয়, তৎক্ষণাৎ কথাকে নিজের আয়ত্তে নিল। এরপর থানায় নিয়ে কথা ও ওই ছেলেটাকে মুখোমুখি এনে তবেই সত্যিটা জানতে হবে। অন্ধকার ঘনিয়ে আসা রাত নামছে, সেই অন্ধকারেই টেনে নিয়ে যাচ্ছে তন্নিকে। মুখ তার বাধা, চাইলেও চেঁচাতে পারছে না, কিন্তু অচেনা পুরুষগুলোর বাজে স্পর্শে থেমেও নেই। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে চলেছে মেয়েটা। ওকে টেনেই নিয়ে যাওয়া হলো ভার্সিটির পেছনের দিকে। তন্নিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ছেলেগুলো যে যার মতন করে দাঁড়িয়ে গেল। সুযোগ পেয়েই তন্নি মুখে বাঁধা কাপড়টা সরিয়ে আনলো। কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আপনারা কেন এখানে নিয়ে এসেছেন আমাকে? প্লিজ যেতে দিন, আমি বাসায় যাব। ছেলেগুলো হেসে উঠল শব্দ করে। ইমন নামের ছেলেটা তখন মদের বোতল হাতে খেতে ব্যস্ত। তন্নির কথায় হেসে এগিয়ে আসে সেভাবেই। ওর দিকে সামান্য ঝুঁকে, সেদিন বলেছিলাম না দেখে নেব তোকে, আজ তোকে দেখতে এখানে নিয়ে এলাম বলেই তন্নির গায়ের ওড়না টেনে ছুঁড়ে ফেললো। আটকে উঠল তন্নি। ইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দুহাতে নিজেকে লুকোনোর চেষ্টা করলো। ছেলেটা বিশ্রী একটা হাসি দিল, তা দেখে শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। বলল, আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে, যেতে দিন। যেতে তো দেব, তার আগে থাপ্পড়ের শোধটা করি বলেই আবারও এগিয়ে আসে ছেলেটা। বলে ওঠে, সেদিন খুব সাহস দেখিয়েছিলি তাই না? এই ইমনের গায়ে হাত তুলেছিলি, আজ আমিও একটু তুলে শোধবোধ করি। মারুন আমাকে, আমি কিচ্ছু বলবো না, তবুও যেতে দিন। নারী জাতিকে ইমন মারে না, শুধু আদর করে, এই যে এভাবে বলেই তন্নিকে ছুঁয়ে দিল বাজেভাবে। চমকে উঠে পিছিয়ে গেল তন্নি, চেঁচিয়ে উঠে কেঁদে উঠল, ছুবেন না আমাকে, ছোবেন না, ছাড়ুন আমাকে। অভিক, আপনি কোথায় অভিক? চেঁচিয়ে উঠল তন্নি। উত্তেজিত হয়ে উঠল মুহূর্তেই, আতঙ্কে দিশেহারা হয়ে খুঁজে চলল কাউকে। সাথে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। বেডের ওপরেই নিজেকে গুটিয়ে নিতে চাইল যেন। কেবিনে থাকা নার্স ছুটে আসে তন্নির কাছে। ওকে ডেকে ডেকে বলে ওঠে, ম্যাম শান্ত হন, দেখুন এখানে কেউ নেই। শান্ত হয় না তন্নি। মেয়েটার মানসপটে জীবিত হয়ে উঠতে থাকলো রাতের সেই ঘটনা। তাতেই যেন আরও একবার অস্থির উত্তেজিত হয়ে উঠল। তন্নির চেঁচামেচিতে থাকতে পারল না সায়রা বেগম। ছুটে আসেন কেবিনে, সাথে আসেন তনুজা ও আশা বেগমও। তাহমিদ শেখ ও মোস্তফা চৌধুরীও বাদ যায় না। মুহূর্তেই কেবিনে ভিড় হয়ে ওঠে। অনিক এসে শান্ত করার চেষ্টা করে তন্নিকে, তাতেই যেন মেয়েটা দ্বিগুণ উত্তেজিত হয়ে যায়। হাঁসফাঁস করতে করতে দম বন্ধ হয়ে আসার উপক্রম। এই তো এখনই বোধহয় মারা যাবেও। কাউকেই দেখতে চাইল না, কারোর কথাই শুনতে চাইল না, শুধু নিজেকে বাঁচানোর আকুতি করে গেল। সেই মুহূর্তেই কেবিনে ঢুকলো ডক্টর লিজা। সবাইকে একসাথে কেবিনে দেখে রেগে গেল। নার্স ও অনিককে ধমকে বের করে দিল। এরপর ধীরে সুস্থে এগিয়ে এলো তন্নির কাছে। সহসায় কিছু না বলে সময় দিল ওকে শান্ত হতে। তোমাকে তো এসব বলার প্রয়োজন নেই অনিক, তবুও বাচ্চামো বিহেভিয়ার কেন করছো? তুমি তো জানো তন্নির এই মুহূর্তটা ঠিক কতটা সেন্সিটিভ।
রাগে ফেটে পড়ল যেন অনিকের ওপর লিজা। অনিক নিশ্চুপ। এই ধরনের এত এত কেস হ্যান্ডেল করার পরও সব কিছু যেন ভুলে গেছে তন্নির জন্য। মেয়েটাকে এই অবস্থায় কিছুতেই সহ্য করতে পারছে না। তাদের মনের অবস্থা বোঝে লিজা, তবুও শক্ত হওয়ার চেষ্টা। নিজের গলায় বা স্বাভাবিক করার চেষ্টা করলো। বলল, দেখো অনিক, তোমার পরিবারকে এখন তোমারই সামলাতে হবে। তন্নিকে এই ট্রমার মধ্যে থেকে বের করে আনতে হবে। হ্যাঁ বুঝেছি আমি। শোনো, আমি সাইকোলজিস্ট রোজিনাকে আসতে বলেছি। উনি আসলে তুমি ওনার সাথে দেখা করবে, সবটা খুলে বলবে তন্নির ব্যাপারে। সায় জানায় অনেক। সাইকোলজিস্টের আন্ডারেই এখন কিছুদিন রাখতে হবে তন্নিকে। অন্ধকারাচ্ছন্ন রুমে একটা বাল্ব লাইট জ্বলছে। তারই তীক্ষ্ণ আলো যেন সরাসরি চোখে এসে লাগছে কথার। তবুও কথা নিশ্চুপ বসে আছে চেয়ারে। ওর সামনে প্রত্যয় নড়ে চড়ে বসে জিজ্ঞাসা করলো, তো মিস কথা, আপনি মিস তন্নির সাথে এমনটা কেন করলেন বলুন তো? কথা যেন প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সাথে সাথে বলে উঠল, আপনাদের মনে হচ্ছে তন্নির সাথে ঘটা ঘটনার জন্য আমি দায়ী? হ্যাঁ, আপনার করা কাজে এমনটাই মনে হচ্ছে আমাদের। এবার সহসাই কিছু বলে না কথা, কিছুটা সময় নেয়। গলার স্বর পরিবর্তন হয়, আস্তে করে বলে, ঠিকই বলেছেন, আমার জন্যই তন্নির সাথে এমনটা হয়েছে। আমি আগলে রাখতে পারিনি ওকে, ওদের থেকে বাঁচাতে পারিনি। বারবার বলেছিলাম ওকে আমার থেকে দূরে থাকতে, কিন্তু কথা শোনেনি। সেদিন যদিও আমার জন্য সবটা খুলে বলুন। কপালে ভাঁজ ফেলে প্রত্যয়। কথা কেঁদে উঠল বাধা বাধা কণ্ঠে, তন্নি আমার বোনের চেয়েও অনেক কিছু। আমার বোনটাকে আমি রক্ষা করতে পারিনি, এটাই বলতে হবে তো? হ্যাঁ বলছি। তবে আমার জন্যই ওর এই অবস্থা হয়েছে। যা শাস্তি দেবার দিন আমাকে শাস্তি দিন। বলেই একটু থামে কথা, দম ফেলে আবারও বলে, কিন্তু ওই জানোয়ারগুলোকে ছাড়বেন না। এতদিন কিছু না বললেও আজ বলছি, জানোয়ারগুলোর শাস্তি হোক। ওদের ওদের বিরুদ্ধে সব প্রমাণ দেব আমি, ছাড়বেন না ওদের। কিসের প্রমাণের কথা বলছেন আপনি? দেখুন মিস কথা, হেয়ালি করবেন না, সবটা খুলে সত্যি সত্যি বলুন আমাদের। প্রত্যয়ের বাক্যে কথা যেন এবার উত্তেজিত হয়ে উঠল কিছুটা। কোনো কিছু না ভেবে বলে উঠল, কি বলবো আপনাদের? কিভাবে ধর্ষণ হয়েছে সেটা, নাকি দিনের পর দিন কিভাবে ধর্ষণ হচ্ছে সেটা? কি করবেন আপনারা? এতগুলো মেয়ে যে রেপ হচ্ছে তাদের কাছে, সেটার বিচার কি করবেন আপনারা? সেই তো তাদের টাকা পকেটে ভরে মুখ বন্ধ করে ফেলবেন। হতভম্ব হয়ে গেল প্রত্যয়। কথার প্রতিটি বাক্য যে অবাক করার মতোই। বলে উঠল, মিস কথা, কি বলছেন এগুলো আপনি? রেপ মানে? স্পষ্ট করে বলুন সবটা। শব্দ করে কেঁদে উঠল কথা, গলা দিয়ে যেন বেরোতে চায় না শব্দরা। পাশে থাকা এক মহিলা কনস্টেবলকে পানি দিতে বলল প্রত্যয়। তিনি দিল কথার দিকে বাড়িয়ে। মেয়েটা ঢকঢক করে তা পান করলো, জোরে নিঃশ্বাস ফেলে দম ছাড়লো। প্রত্যয় তাকে সময় দিল স্বাভাবিক হতে। এরপর ঠান্ডা স্বরে বলল, মিস কথা, শান্ত হন, সবটা খুলে বলুন আমাকে। দেখুন সবাই কিন্তু এক না, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে হেল্প করার। সত্যিটা বলুন, এরা কি আপনার সাথেও? কিছুটা সময় নিল কথা, স্বাভাবিক করলো নিজেকে। প্রত্যয়ের আশ্বাস পেয়ে বলতে লাগলো, হ্যাঁ রেপ হয়েছি, এখনো হচ্ছি। থামে কথা, একটু সময় নিয়ে প্রত্যয়ের হতবম্ব চাহনিতে তাকিয়ে আবারও বলে, শুধু আমি ও তন্নি নই, কত কত মেয়েই না ওদের কাছে রেপ হলো। কিছুদিন আগেও ভার্সিটিতে ধর্ষণ হয়েছিল না? এটাও ওদেরই কাজ। রাগ ক্ষোভ মেটানোর একমাত্র হাতিয়ার ওদের কাছে ধর্ষণ। আর আমি যে কিসের শিকার ছিলাম সেটাও বুঝতে পারি না। ফের থামে কথা, জোরে নিঃশ্বাস টেনে নেয়। কিছুটা সময় নিয়ে আবারও বলতে লাগে, ইমন ওদের এলাকার কমিশনারের ভাতিজা। ওর বাবা চাচারাও বড় বড় লোকের সাথে ওঠা বসা আছে, ভার্সিটিতে মোটা অঙ্কের টাকাও দেয়। সেই সুবাদে ভার্সিটিতে ইমনের দাপটও কম না। পরিবারের একমাত্র ছেলে কিনা। ওর সাথে আমার পরিচয় হয় ফার্স্ট ইয়ারে এক ফ্রেন্ডের মাধ্যমে। তার জন্যই মাঝে মাঝে দেখা হতো, টুকটাক কথা হতো। এরপর কিছুদিন পর প্রেমের প্রস্তাবও দিয়ে ফেলে। সৎ মায়ের সংসার থেকে উঠে আসা আমি, এই ব্যাপারে ভীষণ ভীতি নিয়ে নাকচ করলেই যেন ওর আসল রূপ দেখি। কিছুদিন ভুলিয়ে ভালিয়ে দেখা করলো আমার সাথে। এরপর আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলাম না আমি। দিনের পর দিন খুবলে খেয়েছে আমাকে, ভিডিও করে রেখেছে যেন মুখ খুলতে না পারি। তবুও যদি সাহস দেখিয়েছি, আমার মতন আরও 5টা মেয়ের জীবন নষ্ট করার হুমকি দিয়েছে, করেছেও। ভার্সিটিতে কিছু ঘটনা ঘটলেও তারা ওর বিরুদ্ধে কিছুই করেনি, বরং ওর বাপ চাচাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চেপে গেছে। রাতারাতি সব কিছু ধামাচাপা দিয়েছে। আপনারা প্লিজ এমন করবেন না, তন্নির সাথে এই অন্যায় হতে দেবেন না। কেঁদে উঠল আবারও কথা। প্রত্যয় শুধালো, মিস তন্নির সাথে তাদের কি শত্রুতা ছিল? আমি ওকে বারবার বলেছিলাম আমার থেকে দূরে দূরে থাকতে, কিন্তু শুনলো না ও। একদিন আমাকে নেওয়ার জন্য ইমনের করা জোর জবরদস্তি দেখে ফেলে তন্নি, তখনই প্রতিবাদ করে থাপ্পড় দিয়ে বসে ইমনকে। রাগটা ওদের সেখানেই। সবটা শুনলো প্রত্যয়, অবাকও হলো আগের ন্যায়। ওই ভার্সিটিতে অনেক রেপের ঘটনা শুনেছে সে, কিন্তু জোরালো কোনো প্রমাণ পায়নি। বিশ্বাস করলো না কথার বলা কথাটা, তবুও বলল, আপনি যে নিজের ব্যাপারে এত কিছু বললেন, তার প্রমাণ কি? প্রমাণ? একটা মেয়ে যে নিজের সতীত্ব নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছে, এটাই কি বড় প্রমাণ নয়? হেসে বলল কথা। প্রত্যয় নিশ্চুপ। কথা আবারও বলল, তবুও যদি আপনার প্রমাণ লাগে আমি দেব।
যেসব মেয়েদের রেপ করা হয়েছে তাদের সবার স্টেটমেন্ট আমার কাছে আছে, আমি দেব আপনাকে। শুধু কি কিছুদিন আগে যে মেয়েটাকে রেপ করা হয়েছিল সে সুইসাইড করেছে।